সার্জিস, রাজাকারের বাচ্চা, 2 দিনের বৈরাগী দালাল গুপ্ত, সে হিন্দুদের চেনাচ্ছে ভাই। দেখেন, সে বুঝিয়েছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এইবার হিন্দুরা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। আমি বিভিন্ন জেলায় খোঁজ নিয়েছি। এটা হচ্ছে যে তারা চেনে কাদের ভোট ও ভাবে যে ও রাজাকারের বাচ্চা ওরে ভোট দেবে আর ও যেন হিন্দুদের পিটাইতে পারে। তো হিন্দুদের সে শেখায় যে কারে ভোট দেবে। ও এরকম গালাগালি করবে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর এই বক্তব্য দিয়েছিল অনেকে অনেকে। জি, শুক্রে 8 দিন হলো রাজনীতিতে আইছে, এই যে সার্ভিস মলম কথা বলে কি লম্বা লম্বা 2 দিনের বৈরাগী ভাতারে কয় অন্য। হিন্দুরা কি ওর মায়ের ভাতারকে ভোট দিবে? ওর জামাতি ভাতার মায়ের ভাতার দে হিন্দুদের ঠেকা। হিন্দুরা কাকে ভোট দিবে ওকে বলে দিবে। এইবার কাকে দিছে? এবার তো নৌকা মার্কা নাই, এবার ঠিক মতো দিছে না, এবার সোজা করে দিছে না। এইবার কিন্তু সার্ভিস মলমকে সোজা করে দিছে, হিন্দুরা ওরে ভোট দেয় নাই। দিবে কেন? এরকম একটা সাম্প্রদায়িক, ওর তো রাজনীতি করার অধিকার নেই। যে বক্তব্য দেয় এটা পুরোটাই সাম্প্রদায়িক বক্তব্য, পুরোটাই সাম্প্রদায়িক বক্তব্য। সাম্প্রদায়িক বক্তব্য। এবং ওরা তো এটা চেনে না মানে যে কে ওর জন্য নিরাপদ। নিরীহ মানুষদেরকে ওরা আক্রমণ করতে মজা পায়, কারণ এরা সন্ত্রাসী। এখানে একজন কমেন্ট করেছেন, আসাদ ভাই একটু বুঝিয়ে বলবেন কি ভূমিপুত্র ভূমিকন্ডা বলতে কি বোঝাচ্ছেন? মানে এটা জানলে মানুষের সাথে কথা বলতে সুবিধা হয়। এই আপনার এলাকার আশেপাশে যতগুলো স্কুল আছে, স্কুলগুলোর নাম তাকান, গ্রাম নদীর নাম তাকান। এই বাংলাদেশের নদীগুলো দেখেন কি কি নাম, পদ্মা, মেঘনা, যমুনা, সরস্বতী, আপনি এই মধুমতি, এই নামগুলো দেখেন। হ্যাঁ, তিস্তা, এগুলো ব্রহ্মপুত্র, ব্রহ্মকে। তো এগুলো নদীর নাম কিছু কিছু জায়গায় পাল্টেছে, গ্রামের নাম শহরের নাম পাল্টেছে, কিন্তু এই নামগুলো এগুলো সব হিন্দুদের জমি ছিল। হিন্দুরা এখানের আদি বাসিন্দা, এখানে সব হিন্দু ছিল। তারপরে ধীরে ধীরে কনভার্ট হয়েছে। বুদ্ধিজম কত 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 বছর ধরে, গৌতম বুদ্ধ কবে থেকে উনি, যদি এটা ধর্মের নামে উনি আনেন না, এগুলো একটু একটু এই ভৌগোলিক ইতিহাস পড়বেন, বুঝতে পারবেন। আমি বোঝাতে চাইছি যে এখানে মুসলমানরা ধর্মান্তরিত হয়েছেন, আদি যারা এরা হচ্ছে হিন্দুরা। তো তাদেরকে আপনি এখান থেকে তাড়াতে পারেন না। আপনি যদি, যেমন আমি এথিস্ট, নাস্তিক, আমি এসে মুসলমানদেরকে আমার এলাকা থেকে তাড়িয়ে দেবো না। যদি সর্বোচ্চ ক্ষমতাও আমি কোনোদিন পাই, আমি তাড়াবো না। কারণ কি? কারণ আমি আগে ছিলাম মুসলমান, এটা আমার পরিচয়। আমার বাবা মা মুসলমান, আমার বাবা মা প্র্যাকটিসিং মুসলমান, আমার বংশের সবাই মুসলমান, কেউ আমার বংশে নাস্তিক নাই। এখন আমি তাদেরকে তাড়াবো না। এটা হচ্ছে যে আমি মানুষ হিসাবে আমার আমার বোধ, আমার যে তারা তাদের ধর্ম পালন করবেন। কিন্তু যখন আমি নাস্তিক, এই যে আমি নাস্তিক, এখন যদি তাদের আমি বাধ্য করে দিই যে তোরা নাস্তিক হইতে হবে, নাহলে বাড়ি থেকে বাইর করে দেবো, এই বাড়ি আমার, এইটা করলে আমি হলাম কি? আমি অকৃতজ্ঞ, নিমক হারাম। যারা আমাকে সৃষ্টি করেছে, যারা আমাকে বড় করেছে, তাদের সাথে নিমক হারামি করা। তো এই উপত্যকা হিন্দুদের, তাদের জমি জমা সবই ছিল। আপনি ধর্মান্তরিত হয়েছেন, তাদেরকে তাড়াইয়া দিয়েন না। হিন্দুরা বলতেছে না যে আমার সব দিয়ে দাও, তাকে আপনি তাড়াইয়া দিয়েন না। যদি দেন, তাকে যদি কোণঠাসা করেন, মনে রাখবেন এইটা আপনার অস্তিত্ব ছিল। আমার বাবার 2 পুরুষ আগে হিন্দু ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে আমার বাড়ি, এবং আমার পোস্ট হচ্ছে সিন্দিয়াঘাট, মানে কালীগঙ্গা নদীর পাড়ে। তো এখন মানে আমার গ্রামের নামও গঙ্গারামপুর। এই যে গঙ্গারামপুর, কালীগঙ্গা, এই নদীর না, মানে এগুলো বলতে গেলে অস্তিত্ব। আমার বাবা, আমাদের মাতব্বর হচ্ছে টাইটেল, এর আগে মানে তারা সম্ভবত মণ্ডল ছিলেন, টাইটেল বা আমি কিন্তু আমার দাদা আমাকে বলেছিলাম, ছোট ছিলাম, যে তার বাবার বাবা এর আগে হিন্দু ছিলেন আর কি, তার বাবার বাবার আগের প্রজন্ম হিন্দু। এবং আমার মায়ের পরিবার ইরান থেকে এসেছিলেন, এই জন্য আমার মিশ্র, মানে যাই হোক। তো এটা হচ্ছে যে আমার ভৌগোলিক অবস্থান, আমার রুট, কোথা থেকে এসেছি, এই জিনিসগুলো আপনি আপনার খোঁজেন, সবাই পাবেন হিন্দু ছিলেন বা বৌদ্ধ ছিলেন। এই জায়গায় অস্বীকার না করা হচ্ছে ভূমিকা। আপনি বললাম তো যে বাংলাদেশের নদীর নাম, মাটির নাম, গাছের নাম, ফলের নাম, এগুলো বুঝলেই তো বোঝা যায় যে এখানে কারা ছিল। এখানে আপনি দেখেন আমার এলাকার নাম, রাম জন্ম নিয়েছে কোথায়? আর আমার এলাকার সরিষাবাড়ি, আমার যে বাড়ি শিমলা বাজার, তার পাশের গ্রামের নাম হচ্ছে রামনগর বাজার, সেটাকে এখন আরামনগর বানানো হয়েছে। আমার ঘরের পাশে, আমার অঞ্চল থেকে আমাদের গ্রামের উল্টো দিকেই হলো রামকৃষ্ণপুর বা রায় কৃষ্ণপুর, এগুলো নাম। আর বাংলাদেশের কোন জায়গায় নাই কালীবাড়ি? সব জায়গায় কালীবাড়ি। মানেটা কি? কালীবাড়ি দেখুন, সব জায়গায় কালীবাড়ি। কারণ কি? দালমে কুছ তো কালা হয়। দুর্গাপুর, এই যে ময়মনসিংহের একটা আছে দুর্গাপুর, কই কোন তো মোহাম্মদপুর তো ছিল না এখানে। আচ্ছা, ওইটাও বাদ দেন। ঢাকার নাম কি? ঢাকা নামগুলো দেখেন আপনি। আমাদের জামালপুর আগে নাম ছিল সিংহজানি, এখন নাম দিছে ওটা জামালপুর, বানাইছে পীরের নামে। যেমন ঢাকা এয়ারপোর্ট, এটাকে বানাইছে এখন শাহজালাল এয়ারপোর্ট। শাহজালাল কই মেনে থাকে? আমি বলছি না শাহজালালের অবদান
বা তার ভালো মন্দ কোনো কিছু বলতেছি না। তার বাড়ি হলো ইয়েমেন, তার নামে কেন বাংলাদেশে এয়ারপোর্ট বানানো লাগবে? তাও সে কত 100 বছর আগে আসছে। এইগুলো আমাদের বাংলাদেশ শাহজালাল শোনেন, এই যে শ্রীহট্ট সিলেট, এটা শ্রীহট্ট সিলেট বা গৌরগোবিন্দকে কিভাবে হ্যাঁ, তার এগুলো দখল করেছিল, মানে একটা ডাকাতের, আচ্ছা যাই ওদিকে না যাই। ওটা অন্য মানে খুবই বিষয়, দুঃখজনক ওদিকে বিষয়। যাচ্ছি এবং আরো দুঃখজনক বিষয় দেখেন শেখ ফরিদ ভাই, এখানে একজন নাম দিয়েছে মুজিব বাহিনী, এবং পাকিস্তানের পতাকার উপর একটা জুতা রেখেছে, কিন্তু তাদের এই 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 বোধ দেখে আমার খুব লজ্জা হয়। আমার নামটা ভুল লিখেছে, আসাদ নূর, আমার দীর্ঘকার নামের নয়, আমার নামটা ঠিক মতো লিখবেন, এটা আমি 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 আশা করি। আচ্ছা, পয়েন্টটা কি, আগে যারা হিন্দু ছিল তারা এখন হিন্দু হয়ে যাবে? ভাইরে, হিন্দু হওয়া যায় না। হিন্দু থেকে আপনি মুসলিম হইতে পারেন, খ্রিস্টান, হিন্দু হওয়া যায় না। যদি ইসকন দাবি করে, কিন্তু হিন্দু হওয়া যায় না ভৌগোলিকভাবে। মানে হিন্দু হিন্দুই, হিন্দু হইতে কে বলছে? আমি বলছি আপনার হিন্দু অস্তিত্বকে স্বীকার করেন। যে হিন্দু বাংলাদেশ, এবং ইহুদি। বঙ্গবন্ধুকে যেভাবে বঙ্গবন্ধু এই বাংলাদেশের এই এই বঙ্গবন্ধু এই বাংলাদেশের জন্ম দিয়েছেন, তিনি এই বাংলাদেশের স্থপতি। তার মানে কি আপনাকে আওয়ামী লীগ হয়ে যেতে হবে? তা তো না। বঙ্গবন্ধু তো মুসলিম লীগ ছিলেন। ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার অস্তিত্বকে স্বীকার করেন। আমি কালকে যদি ক্যানাডিয়ান সিটিজেন হই, আমেরিকান সিটিজেন হই, যদি আমেরিকান সিটিজেন আমি মরে গেলেও হব না, কয়েকটা দেশের সিটিজেন আমি কোনোদিন হব না। পাকিস্তান, আমেরিকা আর কয়েকটা যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে ইনভেট করে, ইসরায়েল নো। তো আর আমি করে হরিদাস পালন, আমার কেন তারা নাগরিকত্ব দেবে? যদি হইও, আমি কি বলবো যে বাংলাদেশ চিনি না, গালাগালি করবো? নো, ওইটা আমার রুট, আমার অস্তিত্ব। আমি তাকে রেসপেক্ট করব। আমি কোন দেশের নাগরিক হই, আমি নাস্তিক, আমি কালকে মনে হইলো যে আমি দেখলাম যে ইসলাম সত্য, কথার কথা, তো আমি মুসলমান হয়ে যেতে পারি, আমি খ্রিস্টান হয়ে যেতে পারি, কিছু আমি জানি না, আমি আরো কোনো দর্শন আসতে পারে। কিন্তু এর মানে আসতেই পারে। এই না যে আমি যে আগে মুসলিম ছিলাম এটা অস্বীকার করব। আমি বলি না যে এখন আমি মুসলিমদের ভালো কিছু বললে বা মুসলিমদের এই যে আমি মুসলিম ছিলাম এটা বলা মানে আমি মুসলিম হয়ে যাওয়া না রে ভাই। এই বেসিক বুদ্ধি নিয়ে নাম দিয়েছেন মুজিব বাহিনী, এই আপনাদের ওই মতো লোক মূর্খের জন্যই তো রাজাকাররা যে দখল এই নিয়েছে। আমাকে একটু সুযোগ দেন 30 সেকেন্ড। যে জি জি প্লিজ প্রশ্নটা প্লিজ। করছে তার প্রশ্নটাই ভুল। মানে আপনি আগে হিন্দু ছিলেন বলে আপনাকে কি বলছে এখন কেউ হিন্দু হয়ে যায়, আমরা কি বলছি আপনি হিন্দু হয়ে যান? আর মনে রাখবেন পৃথিবীতে দুইটা ধর্ম কখনো ধর্মান্তরিত নাই। একটা হলো ইহুদি হইতে পারবেন না, হিন্দু হইতে পারবেন না, আপনি চাইলে হইতে পারবেন না। বাই বর্ন হিন্দু, বাই বর্ন ইহুদি হইতে হয়। আপনি যদি হিন্দু যদি কনভার্টেড পদ্ধতি থাকতো তাহলে বাংলাদেশের অর্ধেক লোক হিন্দু হয়ে যাইতো। চাপা মাইরান না আমাদের, আমরা এগুলো বুঝি। আমরা গবেষণা করে দায়িত্ব নেই কথা বললাম। হিন্দু ধর্মে কালকে যদি কনভার্টেড চালু করে, কালকে থেকে যদি হিন্দুরা চালু করে, বাংলাদেশের মুসলমানরা আগে গিয়ে হিন্দু হবে। ওই চাপা আমরা বুঝি। তসলিমা আপা বলে গেছিলেন যে বাংলাদেশ থেকে নাগরিকত্ব দিলে 50 লাখ লোক ভারতের নাগরিক হবে। আমি সেই নিয়ে কলামে আবার লিখেছিলাম 50 লাখ না, বাংলাদেশে 5 কোটি লোক ভারতের নাগরিকত্ব নিবে, যদিও তারা সারাদিন ভারতের গালি দেয়। ওইলে ভাই আমরা বুঝি ভাই, ভারতীয়রা হিন্দু ধর্মে আসলে তো সনাতন ধর্ম, সনাতন ধর্মে যদি ধর্মান্তরিত থাকতো বাংলাদেশে কোটি কোটি মুসলমান হিন্দু হয়ে যাইতো। ওটা নাই, সিস্টেমই নাই। আর ভারতের হিন্দুরা ওটা চায়ও না, ভারতের হিন্দুরা ওটা চায়ও না। আর ভারতের ইহুদি আপনি চাইলেও, আপনি 14 বার চেষ্টা করলেও, আপনি যদি আপনার মায়ের হাঙ্গা দেন তারপর আপনি ইহুদি হইতে পারবেন না। যে প্রশ্ন জি। করছেন প্রশ্নটা আপনার ভুল, প্রশ্ন, আপনি না এবং বুঝে এরা ওই যে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, দেখেন হ্যাঁ, কত বড় মূর্খ। প্রশ্নটা আমি ভুল ভাই। কারণ কেউ কমেন্ট করলে আমি কিন্তু তাকে ইনসাল্ট করি না, যদি না সে বিরক্ত করে। দেখেন এখানে আবার লিখছে, আচ্ছা নাম নাম ভুল লিখলাম, আমি আমার মত দিলাম, এটা মত না, এটা হচ্ছে মূর্খামি। আমি মুজিব বাহিনী নাম রাখছি তো কি হয়েছে? ও নাম রাখছো তো কি হয়েছে? তুই তো রাজাকারের বাচ্চা, চিনছি তো, ওইটা নাম নিয়ে রাজাকার, আসছিস নাম মুজিব ছেড়ে বাহিনী। মুজিব বাহিনী, তার মানে রাজাকার। তো তুই তার মানে সার্জিসের মতো, এই চিনছি। দেখেন, মানে মূর্খটা বুঝাই দিল যে জামাতি বট নাম রাখছে মুজিব জামাতি বাহিনী। ভট, মুজিব জামাতি বাহিনী নাম বট দিচ্ছে তো কি হয়েছে? এটা এটা কোনো মুজিবকে যে ভালোবাসে সে কোনোদিন এটা লিখবে না, আমি লিখবো না। শুনেন, আরেকটা জিনিস এই যে হিন্দু হওয়া নিয়ে দেখেন, বাংলাদেশের বাংলাদেশের যত, আমি অন্তত মানে 5 পুরুষ উপরে গেলে আমি আমার 6 পুরুষ উপরে গিয়ে মুসলমান নাম পাই না। আচ্ছা হুম, আমার নানার বাড়িতে আসলো মন্ডল, মন্ডল তো মুসলমান নাম হইতে পারে না, না কিভাবে হয়েছে? প্রশ্নই আসে না। আচ্ছা ধরে নিলাম আমি যেহেতু শেখ আমার বংশ, তো ধরে নিলাম আমি মুসলমান, আমি তো আমার দাদার বাপ তারপরে যার খুঁজে পাই না, দাদার বাপের পর নাম পাই না, মানে কি? আমি জিজ্ঞেস করছি আমার বাবারে যে বাবা আপনার দাদার বাপের নাম বলেন, বলতে পারে না। তার মানে কি? বলতে পারে না। কারণটা কি? কারণ হলো তার দাদার বাপ হিন্দু ছিল, এই জন্য বলতে পারে না। বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষ পাবেন যারা 7 পুরুষ মুসলমান। আর 7 পুরুষের উপরে যত বড় পীর দরবেশ আসে গেলে চাপা, তারাও মুসলমান না। গিয়ে দেখেন এগুলা পরে পীর দরবেশ লাগাই নিছে, লাগাই নেয় নিজেরে ইরানি। এই যেমন আপনি দাবি করলেন আপনি ইরানি, আপনি দাবি করলেন আপনি ইরানি, তার মানে না, ক্রস আপনি, আমার মায়ের বংশ, হ্যাঁ জি, মায়ের বংশ হ্যাঁ। আপনার ক্রস, আপনি ইরানি। ঠিক আছে, আপনি হুম। ইরানি, আপনি ইরানি হয়ে আসছেন। কিন্তু তার মানে কি? তাহলে আপনার বাবার বংশ মুসলমান তো ছিল না কত বছর? আপনি বড়জোর 6 পুরুষ 7 পুরুষ পাবেন, তারপরে খুঁজে দুই পাবেন। পুরুষ আগে, দুই পুরুষ। তাহলে আমি আমি আমাদের জমি
আমার দাদার সম্পত্তি রেলের উপর দিয়ে গেছে 36 টাকাতে বিক্রি করে দিয়েছিলেন। তো ওগুলো আমি খুঁজতে গিয়েছিলাম, দাদার বাপের আমার বাপেরও বলছি যে আপনার দাদার বাপের নাম বলেন, পারে না। তার মানে 6 পুরুষ উপরে নাই, মানে হিন্দু ছিল। এটা অস্বাভাবিক কি, যেখানে নদীর নামগুলো দেখেন, আপনি খেয়াল করেন তো, আমার এলাকার, আমারটা বলি, আপনারটা, আচ্ছা ময়মনসিংহ থেকে আসেন, দেখেন তো কি নাম, ফাতেমানগর, কালীবাড়ির নাম দিছে ফাতেমানগর, বুঝতে পারছেন? ময়মনসিংহ যেতে দেখবেন এখন নাম যে কালীবাড়ি, এই কালীবাড়ি দিছে ফাতেমানগর, এইভাবে নাম পাল্টাইছে। মানে আপনার নাম পাল্টাইতে আমাদের মানে ভাষা হিসাব তো বলে গেছিলেন না যে নাম নিয়ে বাড়াবাড়ি করে না, তাহলে কি কৃষ্ণচূড়ার নাম দেবা কি ফাতেমা চূড়া? হ্যাঁ, ওটা আরো বলছিল এই ব্যাপারে, এটা বলছিল মৌলানা ভাসানী। আর 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 হ্যাঁ, ওই যে সুরঞ্জিত সেনগুপ্ত তার ফাইন বলেছিলেন যে তাহলে রাম ছাগলের নাম কি দিবা? মোহাম্মদ ছাগল। হ্যাঁ, এই যে এইবারে মানে ওটার বলে নাই, থাক। ওটা যা বুঝানো বুঝাই দিচ্ছে। তো প্রিয় এরা বন্ধু হলো এরকম। দেখেন, আপনি দেখেন জমির নামগুলো দেখেন, আপনি ঢাকা থেকে আপনার বাড়ি পর্যন্ত যান, যত বাস স্ট্যান্ড দেখবেন, রেল স্টেশন দেখবেন, নাম দেখেন। আপনি ঢাকা থেকে আমার সরিষাবাড়ির সর্বশেষ স্টেশনের নাম, এখন তো যমুনা নদীর জগন্নাথগঞ্জ ঘাট, মানে কি দাঁড়ালো, জগন্নাথ কি মুসলমানের নাম? জগন্নাথগঞ্জ। আমাদের মৌজার নাম শিমলা গোপীনাথ। আমার স্কুলের নাম রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল। আমাদের পুরাণ যত কিছু আছে এই হিন্দু স্কুলে পইরা কয় যে হিন্দু বালা না, বুঝতে পারছেন? এই হলো আমাদের দেশ, কিছু করার নাই। এটা শুধু এখানে না, এখান থেকে যারা বিদেশে গেছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে গেছে, এগুলো আরো বেশি। যেমন এখন লন্ডনকে একজন তো আমাকে ইউকে লোক বলছে, কয় ভাই আমি যাইতে চাইছিলাম ইউকেতে, যে ওইখানে গিয়ে সেটেল হবো। আমার কি বলছে, কয় ফরিদ সাহেব লন্ডন এখন লন্ডন স্থান হয়ে গেছে, লন্ডন আর লন্ডন নাই। এখানে এত মৌলবাদী লোক, এরা পালে ওই নামও পাল্টাই ফেলবে। অবশ্য দেখবেন ধীরে অবশ্য ধীরে অবশ্য ওরা ডিজার্ভ করে, ওরা পুরো পৃথিবীতে দখল চষে বেরিয়েছে। ওদের ওদের দেখেন, সহজ একটা কথা যদি বলি, আমি গত আহ, মানে গরমের সময়টাতে সামারে টরন্টোতে আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়ে বক্তব্য দিয়ে এসেছিলাম। এর কারণটা ছিল আমি জানতাম যে আওয়ামী লীগ আর যাই হোক আমাকে অ্যাটাক করবে না, আমি সেখানে সেফ ফিল করব। আমি ওখানে গেছিলাম শুধু আওয়ামী লীগের সমালোচনা করতে। আমি যে সেখানে আওয়ামী লীগের নেত্রী সমালোচনা করে আসছি, তারা কেউ কিন্তু আমার সাথে দুর্ব্যবহার করে নাই। কিন্তু জামাত যদি আমারে বলে তোমার হেলিকপ্টার দিয়ে মোল্লাদের যেরকম নিয়ে আসো এরকম নিয়ে আসবো, কোটি টাকা দেবো বা রাষ্ট্রীয় সম্মান দেবো, তোমাকে সংবর্ধনা দেবো, নো, বিশেষ একটা আঙ্গুল আমি দেখাই বলবো ভাগে এখান থেকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে যে আমি সম্মানিত বা আমি জানি যে কে আমাকে মন থেকে গ্রহণ করে। আমি যখন কোনো হিন্দু ব্যক্তি আমাকে হাত মেলায় বা বলে আমার বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যান, আমি জানি সে আমার কোনোদিন বিষ দেবে না, যত উগ্র হিন্দুত্ববাদী হোক সে এটা করবে না, আমি জানি। আমি যে মোদি টোদি এদের সমালোচনা করি, ভারতের বিজেপির কম, মানে ও অন্য একটা দেশ কম করি, কিন্তু তাও আমি জানি ওরে সারাদিন যদি মোদিরে গালি দেই, আমি কলকাতায় কালকে যদি বেড়াতে যাই, আমারে কিচ্ছু করবে না। এই যে প্রমাণ দেখে, যে বনিয়া আমিন ভারত বিদ্বেষী এত গালাগালি করে, সে কিন্তু ঠিকই যে কলকাতায় যে ভিডিও করে ওইখানকার নারীদের অপমান করে আসে, মানুষ কিছু বলে না। এটা এমন না যে তারা ভীতু, এটা হচ্ছে যে তাদের স্বভাবজাত। হিন্দুরা আসলে এই ভূমির মতো সুজলা সুফলা, তারা নরম উদার। এই যে এই উপত্যকার আহমেদিয়াদের মসজিদে যে আমি এই কিছুদিন আগে, আহমেদিয়া সম্বন্ধে নামটা বলছি না, তা মসজিদে চিন্তা করেন সবাই এসে আমাকে হাই হ্যালো বলেছেন, কেউ কেউ বলেছেন যে ভাই আমার নবীরে কিনে নিয়ে বললেন না আপনি, হ্যাঁ, কিন্তু কেউ এসে বলে না এই দেখে নেব। এটা আমি জানি যে কে কিরকম। তো আমি এই অর্থে যে আমার উপত্যকার মানুষ যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, আদিবাসী, পাহাড়ে আপনি যান, যে কেউ যান, যাই এত ডিস্টার্ব করেন বলে বাঙালিদের ওরা দেখতে পারে না ওইভাবে, সবাই না, ওরা একটু আতঙ্কে থাকে। আপনি যে তাদের সাথে মন খুলে কথা বলেন, আপনার জন্য জীবন দিয়ে দেবে। হাল্লা খালিদের মতো না, এরকম না যে আমি মন্ত্রী হলে জীবন দিয়ে ইয়ে করতাম, ওরকম না। সে আপনারা ভাই আমি দায়িত্ব নেব যে পাহাড়িরা অমায়িক বন্ধুর জন্য জান দিয়ে দিবে, অতিথির জন্য জান দিয়ে দিবে। পাহাড়িরা অসাধারণ মানুষ, ভালো মানুষ, তারা সৎ। জি, এটাই। আমাকে একজন বন্ধু পরামর্শ দিয়েছেন শব্দ চয়নে সতর্ক হলে আপনি উপকৃত হবেন। প্রিয় বন্ধু, আমার মনে হয় আপনি ভারতীয়, বাংলাদেশের হলে বুঝতে পারতেন আমাদের সমাজে এখন কি ধরনের শব্দ, মানে এই ভিড়ে শুনুন, আপনি গাড্ডায় নেমে বা নর্দমায় নেমে যদি কাউকে উদ্ধার করতে চান, আপনার গায়ে নোংরা লাগে। আমরা তো যথেষ্ট চেষ্টা করি যেন কোনোভাবে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখেন, কোনোভাবে কোনো উগ্রতা না ছড়াতে। কোনোদিন আমাদের যারা অপোজিশনে যারা রয়েছে তাদের অপোজিশনে বলি না, এরা অপোনেন্ট মনেও করি না, পিনাকি টিনাকি এদেরকে ইম্পসিবল। কিন্তু রাজাকারের বাচ্চা এরা এত নোংরা সমাজে, এত নোংরা। এই বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে বলেছিল টিনের চালের কাউয়া, একটা নারী গিয়ে বলেছে ফজলু আমার সাউয়া, মানে এটা নারীর জননাঙ্গ। এইটা যদি একটা নারী বলতে পারে অন ক্যামেরা, আপনি বুঝতে পারছেন
তুমি কে আমি কে রাজাকার বলছে আমার দেশের লোকজন, তো ভাই মুক্তিযোদ্ধাদের তখন আমাদের অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। আমরা মানে চেষ্টা করি, কিন্তু যেখানে আপনার অপোজিশনে নোংরামি করে, শটে আপনার শটে অপোজিশনে কামান নিয়ে আসলে শটে আপনাকে একটা বন্দুক নিয়ে হলে দাঁড়াতে হবে, কিছু করার নেই। এই যে আওয়ামী লীগ নির্বাচনের সময় একটা গান বের করেছিলাম, এটা শেয়ার করেছিলাম যে লীগ ছাড়া কিসের ভোট, রিল্যাক্স মোডে ওইটা করি আর কি। তো এখন এটা এটা হয়ে গেছে, কিছু করার নাই। তারা এই ধরনের মানে anyway, এখানে বিশ্রী ভাই শব্দ উচ্চারণ করলে তার জানা যায় 10 লাখ লোক হয়, বিশ্রী শব্দ উচ্চারণ করলে। হ্যাঁ, তো এই ওই যে যে হাদি সবাই দেখেন, আমরা জাতীয় নেতা গেছে কাজী নজরুল ইসলামের বাসার পাশে যে কবর, কবরের পাশে তার কবর দিয়েছে। আবার একটা ভালো কথা, সবাই বলছে ওর কবর উঠে ফেলা হবে, না দিয়ে বলেছে যে ও সাইওয়াটারে উঠিয়া ওর বাড়িতে দিয়ে আসেন, উইচ ইজ আমি বলছি যে ওর ফ্যান্টাস্টিক। হাদির কবর উঠায়া গোলাম আজমের পাশে দেওয়া উচিত, কারণ একেবারে মিলে গেছে আদর্শ, ওইখানে দেওয়া উচিত। একটা প্রশ্ন রাখি দর্শকদের উপরে, কাছে 7,000 মানুষ ফেসবুক ইউটিউবে মিলে আমাদের এই মুহূর্তে দেখছেন। শুনেছি ডাস্টবিন শফিক মানে মহামব ইউনুসের প্রেস সচিব, সে নাকি পালিয়ে গেছে। আপনারা এই বিষয়ে কিছু জেনে থাকলে জানাবেন। আমরা একটু সার্জেস ঝুলাই রাখছি অনেকক্ষণ ধরে, হা করে আছে, ওকে একটু সরাই। হিন্দুদের কি পরিমাণে গালাগালি করেছে একটু দেখুন। এই যে নেতৃত্বে একটি লোক আসার পর আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা। আগে একবার একটা কথা বলেছিলাম, এটা ঠাকুরগাঁয় বলেছিলাম, আমার কথাটা ভিন্নভাবে নেওয়া হয়েছে, হয়তো আমার টোনটাও হয়তো একটু ওই মুহূর্তে ঠিক ছিল না, এটা আসলে আমি পরে প্রকাশ করেছি, কিন্তু আমি এটাই বুঝাতে চেয়েছিলাম যে এরকম একটা কিন্তু বদ্ধমূল ধারণা আছে কিন্তু মানুষের ভিতরে, যে আমার একজন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে সে মনে হয় নয় নৌকায় ঘুরতে। এখন সনাতন এই ধর্মের ধারণাটা ভাই হয়ে যেমন গেছে। অন্যান্য ধর্মের যারা মানুষ বা রাজনীতির যারা মানুষ তাদের পাল্টাতে হবে, এরা হচ্ছে এরকম, আপনার বিশ্বাস হয় না? দেখেন, আমি আরো কয়েকটা দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো ছাড় দেওয়া হবে না একটি দালালকেও। তার বাপ খেলা মানে এটা আদর্শিক আমাদের পিতা, দেখেন তারা কিভাবে সুইচ করে, তারা নিজের কথায় নিজে কোনোদিন থাকতে পারে না, হিন্দুদের গালাগালি করে, আবার ভোটের সময় গিয়ে বলে এটা। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, দেখেন আবার দেখেন, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আর আপনাদেরকে তো এই হচ্ছে রাজাকারের বাচ্চারা, এরা কোনোদিন তাদের কথায় থাকতে পারে না। 1971 তারা বলেছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। তারপরে এই রাজাকারি করেছে ওই একই স্লোগান দিয়ে, এখন তারা বলে যে এই চুম্মা আমির বলে না যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানে কি আর বলবো ভাই, হাসবো না কাঁদবো না বদবায়িত এক করবো বুঝতে পারতাছি না এদের কথাবার্তা শুনে, মানে এদের লজ্জাও করে না। এই রাজাকারের বাচ্চাদের একটু শেষ করে দিই। দেখেন, হাতিয়ার এনসিপি নেতাকর্মীদের মেরে হাসপাতালে পাঠানো শুরু করেছে বিএনপির লোকজন। এদের শুধু বক্তব্য দেখেন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে হান্নান মাসুদ রাজাকারের বাচ্চা, আরেক রাজাকারের বাচ্চা দেখেন বলেছে যে সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে, তাদের ঘরবাড়ি এবং পরিবারের হুমকির সম্মুখীন। আমিন 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 আমিন। গ্লিসারিন তো আমার কাছে না, আচ্ছা আমি তো আমিন, পিতা কিনা আমিন, ওইগুলো নিয়ে দিয়ে পড়ি না। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের মারধর করা হচ্ছে, অভিযোগ আক্তারের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেবল তো শুরু। ফেসবুক লাইভে এসে সার্জিস আলম নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। আচ্ছা, এই এই একই জিনিসগুলা তারা যখন মব চালায় তখন কি বলেছিল? মব বলা যাবে যারা প্রেশার গ্রুপ, আওয়ামী লীগদের মারতে হবে। হ্যাঁ, উৎসব করেছে গোপালগঞ্জে মানুষকে গণহত্যা চালানোর সময়, তারা বলেছিল করেছে। সাউয়া মামা ছেড়ে দিতে হবে। সেই হাদি তার সাউয়া মামা ছেড়ে দিয়েছে, এটা আমার ভাষা না, ছেড়ে তার দিয়েছে। ভাষা। তার ভাষা। তো এইটাই হচ্ছে বাস্তবতা। তারা যে জিনিসটা সৃষ্টি করে পরে সেই জিনিসটাকে ওন করতে পারে না। আরে বেটা তুই এখন বলবি ওয়াও क्या बात है, क्या मजा आ रहा है, ये मार बहुत अच्छा हो रहा है, हम बहुत एंजॉय कर रहे हैं, हम तुमको मारा, तुम हमको मारा। ওই যে একটা গান আছে না, हमको तुमको देख लिया কি কি যেন এরকম। এখন মজা তো ये হয়েছে। हमारा तुम्हारा घर घर का कहानी, তো মান লো ভাইয়া, মান লো। কিছুই হয় না। এখন 17 মাস আর যে অত্যাচার করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে, এটা কিছুই হয় না ওই তুলনায়। 1 লাখ ভাগের 1 ভাগ, কেবল তো শুরু। তাহলে একটা প্রশ্ন, বিএনপি কেন তাদের উত্তম মধ্যম দিচ্ছে? বিএনপি না মানে মানে তারা না বলে আওয়ামী ফেসিবাদের দোসর এই সেই, হ্যাঁ, তো বিএনপি কেন তোমাদের চুম্মা দিচ্ছে না? শোনেন, ক্ষমতার ব্যাপারে কই কিছু দোস্তি পাক্কা, খরচা আপনা আপনা। মায়ের তো শুরু হয় নাই। কালকে রবিবার, মানে এই তার কিছুক্ষণ পরে তারা একদিন চলে যাবে, তারা সরকার গঠন, তারপরে দেখবেন মায়ের খায়। আমি তো বলেছিলাম
যে এদের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। আগে তো 5-6 মাস আগে বলেছে যে বিএনপি যদি কোনোদিন ক্ষমতা আসে এদের হাড়গোড় আগে ভাঙবে। আওয়ামী লীগের কিছুই করতে হবে না, ছাত্রলীগের কিছুই করতে হবে না, এরা শুধু তামাশা দেখলেই হবে। আপনি দেখেন এর কেবল তো শুরু, এখনই কি এরা এমপি হয়েছে না 6 জন, আমার 6 ভাবির পোলা এমপি হয়েছে না। এলাকায় যদি এই সরকার 1 বছরও থাকে 5 বার দৌড়ানি খাবে, 2 বছর থাকলে 10 বার দৌড়ানি খাবে, আপনি লিখে রাখেন। এই আমার ভাবির পোলার ভাই এলাকায় যাইতে পারে। জি, আমরা অনেক খেলা দেখবো। শেখ ফরিদ ভাই আমাদের সপ্তাহে 2 দিন করে লাইভ করলেও করতে হইতে পারে। দর্শক আপনাদের একটু বলে রাখি, শুরু করেন 2 দিন আমি তো দর্শকদের একটু বলে রাখি যে আমরা দেখতে দেখতে আমি নিজেও টের পাই নাই। আমি প্রতিদিন যেটা করি, ওই লাইভেও একদিন আসিফ ভাইয়ের সাথে আমি খিদার চোটে বিস্কিট খাচ্ছিলাম। আমি সাধারণত লাইভে কিছু খাই না, কফি বা চা ছাড়া। তো প্রতিদিন উঠে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে করতে হয় আমাকে, মানে ব্রাঞ্চ। এর আগে আমি একটু পড়াশোনা করি, মানে সময় পাই না। এই যে দেখতে দেখতে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, আমি মনে করছি বোধহয় 8 ঘন্টা হয়েছে, আমি নিজে টের পাই নাই। পেটে খিদা। আপনারা বলেন লাইভটা কন্টিনিউ করবো কিনা, কমেন্ট করবেন। যদি মনে করেন আরেকটু যদি করা আপনারা দেখতে চান, এই মুহূর্তে 6,000 7,500 ফেসবুক ইউটিউবে 2টা পেজ, ফেসবুকের একটা ইউটিউব চ্যানেলে দেখছেন। যদি আপনারা মনে করেন আরেকটু কন্টিনিউ করি তাহলে একটু শেয়ারও করেন। আর একটা প্রশ্ন করেছেন যে আসাদ ভাই কর্নেল অলিকে নিয়ে কিছু বলুন। কর্নেল অলিকে নিয়ে আমি কেন বলবো ভাই, এটা তো আমাদের হুমায়ুন আজাদ বলে গিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা চিরকালের মুক্তিযোদ্ধা নন, কিন্তু একজন রাজাকারের বাচ্চা, তার 14 গোষ্ঠী চিরকালের আজীবন রাজাকার। মুক্তিযুদ্ধ চিরকাল মুক্তিযুদ্ধ থাকবে না, সবাই তো আর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নন। সবাই বীর মুক্তি, রাইট। স্বার্থের সংঘাতে অনেকে ফজলুর রহমান নিয়ে বলেন যে তিনি স্বার্থের জন্য বিএনপিতে গেছেন। আর একটা ডোবা দল যে বিরোধী দলের, সেই দলে কেউ যায়? অপমান। এই ওবায়দুল কাদেরের মতো বদমাশ, এই হাসান মাহমুদের মতো রাজাকারের বাচ্চারা আওয়ামী লীগে ছিল বলে আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতা আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হয়েছেন। আজকে এই ওবায়দুল কাদেরের কারণে এই ছাত্রলীগের পোস্টিংগুলো দেখেন। আজকে দেখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দুঃসময়ে জয় বাংলা বলছেন, আওয়ামী লীগের নেতা এমপি 100 জনের মধ্যে 99 জন চুপ ছিল, একটা স্ট্যাটাস নাই 5ই আগস্টের পর বা জুলাইয়ের পরে, দেখেন নাই, চুপচাপ। তারা গুন্ডামি করেছে, টাকা লুটপাট করেছে, বসে বসে খাচ্ছে। তারা সুসময়ের পাখি ছিল। না, যারা আওয়ামী লীগের লোককে রিকশাওয়ালা গিয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে পতাকা ওড়াচ্ছে কেন? আওয়ামী লীগের নেতা বাংলাদেশে টাকা কামাইছে, তাদের পরিবারে এখনো তো পোস্ট দেয় না পত্রিকায়, এখনো তো ফেসবুকে পোস্ট দেয় না। ভাই এইটা তো প্রমাণ। দেখেন একজন রিকশাওয়ালা গিয়ে পতাকা ওড়ায় কেন? ও জানে যে আমি শ্রম দিয়ে খেয়েছি, আমি কারোর টাকা মারি নাই, সৎভাবে কথা বলতে পারি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জানেন যে দুর্নীতি করে নেই, তার ভয় পাওয়ার কিছু নাই। এই শেখ ফরিদি, আসাদ নূর স্ক্রিনে বসে কথা বলে, এত তো আমাদের বিরোধী লোকজন কেউ এসে বলুক কারোর 1 টাকা মারছি, কোনো নারীর করছি, আমাদের ওইটা নাই রে ভাই, এই সাহস আছে। ওই এখন আওয়ামী লীগের নেতা, আমি বুঝি তৃণমূলের অনেকে নির্যাতিত নিপীড়িত, এমন তো অনেক লোক আছেন যারা জীবনে দুর্নীতি করেন নাই, তো তারা বিপদে। কিন্তু নেতৃত্ব স্থানীয় তুই যে আওয়ামী পার্টি অফিসের সামনে দাঁড়াস না কেন? কারণ তুই তো চুরি করছস, তোরা তো ধরবে। তুই যে চুরি, যার কাছ থেকে তুই টাকাটা নিছস, যে ঘুষ দেখ আর যাই দেখ, ওটাই ধরবে, খানকির বলে টাকাটা দিয়ে আমার, ওইভাবে বলবে যে ও জানে এই জন্য, এই ভয়ে যায় জন্য লোক করতে। পিনাকির মতো, মানে পিনাকির যেরকম ওই 2 মাথায় কচ্ছপের মতো ভেতরে ঢুকে যায় বিশেষ সময়, ওই এই আওয়ামী লীগের ওই সুসময়ের পাখিরা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদরা, দেখেন কত বড় নির্লজ্জ। এই দুঃসময় এসে যখন দেখলো একটু পরিস্থিতি হয়েছে, সামনে এসে কথা বলার চেষ্টা করলো। এই যে ধরেন দিল্লির ওই তারপরে তৃণমূলের দাবরানি খেয়ে আবার গা ঢাকা দিয়েছে। এদের আমি কাউকে গায়ে হাত তুলতে বলি না, কিন্তু সবার পায়ে জুতা আছে, জুতার সদ্ব্যবহার করবেন, মনে রাখেন। শেখ ফরিদ ভাই, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কমেন্টে ভরে গেছে, সবাই বলছেন আর একটু কন্টিনিউ করতে। আমরা একটা বক্তব্য দেখি, যেখানে দেখিবে ছাই উড়ে দেখিবে তাই, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে, ওইটাই আমরা একটু দেখতে চাই। আমরা মনে করেছিলাম যে পিনাকিরা পশ্চিমে থেকে ভালো হয়ে যাবে, ইলিয়াস পশ্চিমে থেকে ভালো হয়ে যাবে, ওই পর্নোগ্রাফি ব্যবসা, মানুষের নারীর ব্যক্তিগত এগুলো নিয়ে আর করবে না। কিন্তু কিছু মাল ভালো হয় না। তারেক জিয়া ভালো হবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। তারেক জিয়া দীর্ঘদিন প্রবাসে ছিল, পশ্চিমের একটি দেশে ছিল, ব্রিটেনের মতো দেশে। তো তারা লুটপাট করেছে ব্রিটেন, কিন্তু তাদের সামাজিক সোশ্যাল আর কি, সিকিউরিটি বলেন, মানবাধিকার, এগুলো স্ট্রং। প্রথম আলো একটি ফটোকার্ড দেখাই। এখানে তারেক বলেছে, বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদে থাকবে। বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই কথাটি বলেছিলেন 9 ফেব্রুয়ারি 2026-এর। প্রথম আলো এই ফটোকার্ডটি দেখালাম। আপনারা এই বক্তব্যকে কি শুনেছেন আমাকে জানাবেন। এবং শেখ ফরিদ ভাই, আপনি বলেন তো, তারেক রহমান এই যে এখানে খুব নির্দিষ্ট করে বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো নিয়ে শেখ হাসিনা বলেছেন। শেখ হাসিনার যে গার্ডস ছিল না, তারেক রহমান সেই গার্ডস দেখিয়েছেন নাস্তিক,
মানে অবিশ্বাসী, মানে নাস্তিক, অবিশ্বাসী সংশয়বাদীদের ব্যাপারে তারা এই বাংলাদেশে নিরাপদ থাকবে বলে তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে বলেছেন, বা তার ওয়াদা তিনি দিয়েছেন। আপনি কি মনে করেন, এটা সে বাস্তবায়ন করতে পারবে? এটা কি তার কথার কথা, নাকি আসলেই এটা চায়? আর কথার কথা হলে নাস্তিক সংশয়বাদীর কেন উল্লেখ করলেন? নাস্তিক সংশয়বাদীরা কি বাংলাদেশে অসংখ্য? আমরা জানি সংখ্যাটা কত, তিনি কি জানেন? তার কি রাজনৈতিক স্বার্থের ব্যাপার, নাকি আসলেই মন থেকে তিনি চাইছেন সকলকে নিয়ে দেশ গড়া? কারণ নাস্তিক সংশয়বাদীদের রেকর্ড নেই কাউকে কোথাও ধর্ষণ করেছে, থাপ্পড় মেরেছে, কাউকে লুটপাট করেছে ওইভাবে, মানে বদমাশ আছে। ইউনূসের মতো নাস্তিক বললে তারা তো ওইভাবে নাস্তিক না, তারা তো পিনাকির মতো নাস্তিক হচ্ছে নাস্তিক, যে আসিফ সারের মতো নাস্তিক, ফরিদা আক্তারের মতো নাস্তিক। ফরিদা আক্তার ওই যে তারা তো নাস্তিক অ্যাক্টিভিস্ট না, মানে সে কি বোঝাতে হ্যাঁ, চাইছে? জি, আমার মনে হয় বিএনপি এটা কি তার আমি এটা শুনেছি এবং আমাকে কেউ পাঠিয়েছে, আমি বিশ্বাস করিনি। এটা কি তাদের ম্যানিফেস্টোতে লেখা? যদি থেকে থাকে বা এটা তিনি যদি বলেও থাকেন, আমি মনে করব যে এটা তিনি অত্যন্ত দুঃসাহসে পরিচয় দিয়েছেন। আমি তার রাজনৈতিক আচ্ছা, দর্শনের আমরা সাথে একমত। ওনার ওই ভিডিওটাই দেখি। প্রিয় বন্ধুগণ, আপনাদের মধ্যে কেউ ভলান্টিয়ারি আমাদের যদি ওই ভিডিওটা একটু ইউটিউব থেকে খুঁজে আমাদেরকে থাকে দিতেন, দেখি। আমিও খোঁজার চেষ্টা করছি, আপনারা একটু দেখেন। আচ্ছা, জি, আমি আপনি বলি একটু আপনাকে, কন্টিনিউ যদি করেন। তিনি এটা বলে থাকেন, তিনি ৩টা শব্দ উচ্চারণ করেছেন: অবিশ্বাসী, সংশয়বাদী। তিনি স্পষ্টভাবে বলেছেন, মানে অবিশ্বাসী মানে নাস্তিক, সংশয়বাদী মানে যে নাস্তিকের কাছাকাছি, স্কেপটিক, হুম, অর্থাৎ হুম, নন রিলিজিয়াস, মানে ডিসবিলিভ ইন গড, এবং সংশয় স্কেপটিক। দুটোকে তিনি শব্দ, আমার মনে হয় বাংলাদেশের, আমি এটাকে অবিশ্বাস করছি, আমাকে পাঠিয়েছে কেউ, আমি বিশ্বাস করি নাই। তিনি যদি এটা বলে থাকেন তাহলে এটা তিনি সাহসী দেখিয়েছেন বলে আমি মনে করি। কারণ তিনি হচ্ছেন মৌলবাদীদের পৃষ্ঠপোষক, তার দল, তিনি তার যে আদর্শ, তারপরেও তিনি যেটা তিনি এটা পালন করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তিনি যে বলেছেন, এই বলাটাও অনেক কিছু। কারণ বাংলাদেশে কেউ এটা এভাবে বলে নাই যে নাস্তিক বা যারা সংশয়বাদী তাদের ওই দেশ, এটা কেউ বলে নাই। বরং নাস্তিকদের মেরে ফেলার কথা বলছে, নাস্তিকদেরকে সমাজচ্যুত করা বলেছে, নাস্তিকদেরকে হত্যা করার কথা বলেছে। কারণ বাংলাদেশে প্রকাশ্য নাস্তিক ঘোষণা দেওয়া মানে আপনার জীবন জীবিকা দুইটাই আপনার জন্য, ঘর বাড়ি সবই আপনার জন্য বিপজ্জনক। কিন্তু সত্যি যদি তারেক রহমান এটা বলে থাকে, তাহলে আমি মনে করি যে অদূর ভবিষ্যতে এরপরে যারা ক্ষমতায় আসবে তারা আরো একটু বেশি করে বলতে পারবেন যে আমরা তাদের নিরাপত্তা দিব, বললে আমরা খুশি হব। আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, আপনি যেহেতু এটা দেখালেন আমার মনে পড়ে গেল। তারেক রহমান তো এখন বলল, গণজাগরণ মঞ্চের প্রাথমিক আন্দোলনের দিনে কিন্তু একেবারেই শুরুতে বিএনপি কিন্তু আসতে চাইছিল, এইখানে যুক্ত হইতে চাইছিল। এটা অনেকে কিন্তু বলে না, স্বীকার করে, এটা কিন্তু সত্য। গণজাগরণ তো একেবারেই শুরুতে ২-৪ জন বিএনপির নেতা আসা শুরু করেছিল গণজাগরণ মঞ্চে, সেই শাহবাগে। এমনকি খালেদা জিয়া, আমার স্পষ্ট মনে আছে, তারিখ মনে নাই, খালেদা জিয়া কিন্তু কাউকে সাক্ষাৎকার দেন না, খুব সহজে তিনি সাক্ষাৎকার দেন নাই। বাংলাদেশ প্রতিদিনে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সে বাংলাদেশ প্রতিদিনের সাক্ষাৎকারে আরেকটু ভুলে গেছি, রওশন এরশাদও বলেছিলেন। এরশাদ কিন্তু ওই যে ইয়েতে পানি নিয়ে যাইতে বলছে, কি বলে, ওই যে শাপলা চত্বরে মৌলবীদের জন্য এরশাদ বলছিল পানি নিয়ে যাইতে। খোদ কাদের সিদ্দিকে বলছিল পানি নিয়ে যাইতে। এটা কি আপনি জানেন? কাদের সিদ্দিকে বলছিল পানি নিয়ে যাইতে। কিন্তু রওশন এরশাদ এবং খালেদা জিয়া তৎকালীন সময় এই মুক্ত চিন্তা যখন মারা শুরু করলো, এদের বিরুদ্ধে বিরোধিতা করেছিল, একটা বিবৃতি দিয়েছিল। আপনাদের ওই সাক্ষাৎকারটা পড়লে পাবেন। আবারও বলি, তারিখ হয়তো এটা 12 সাল বা 13 সালের পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, খালেদা জিয়ার একটাই সাক্ষাৎকার, আপনি প্রথম সাক্ষাৎকার যিনি প্রকাশ্য তিনি দিয়েছিলেন, আপনারা পাবেন এটা, ওইখানে পড়ে দেখেন। খালেদা জিয়া কিন্তু 12 কি তোর এরকমই হবে আর কি, ওই তখন দেখবেন আপনি ওইখানে সে তিনি বিবৃতি দিয়েছেন, এই মুক্ত চিন্তকদের পক্ষে বিবৃতি ছিল। এমনকি গণজাগরণের পক্ষে ছিল প্রথমে, মানে আসতেছিল, পরে কি কারণে তারা যেন চলে গেছে জানি না। তো তারেক রহমানের যদি এই বক্তব্য সঠিক হয়ে থাকে, তিনি সত্যি যদি এটা দিয়ে থাকেন, আমি তাকে এটা স্বাগত জানাবো। তার সাথে রাজনীতি, আবারও বলি, তার রাজনৈতিক মতের সাথে আমার বিরোধ আছে, তার দলের সাথে আমার বিরোধ আছে, কারণ তিনি 32 নম্বর ভেঙে ফেলার পর কোনো বিবৃতি দেন নাই। কিন্তু এই তালিবর্ষ ও অন্তস্থাকারা হাদির মৃত্যুতে নিয়ে বিবৃতি দিয়েছেন। সবচেয়ে এটা আমাকে আহত করেছে, এই কোথাকার কোন সাউয়া মাওয়া হাদি, কোথাকার কোন শুক্র রাষ্ট্র দেশ, তার জন্য তিনি বিবৃতি দিলেন, তাও ফেসবুক লাইভ এসে। কিন্তু তিনি বাংলাদেশের পোস্ট কোড, যেখান থেকে বাংলাদেশের সূতিকাগার বলা হয়, সে 32 নম্বর বাড়ি ভাঙার সময় তিনি কোনো বিবৃতি দেন নাই। এটা আমাকে প্রচন্ড রকম আহত করেছে, ক্ষুব্ধ করেছে, বিস্মিত করেছে। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ক্ষমতার দ্বার প্রান্তে, তিনি কিন্তু জানতেন আজও কালো তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে এটা নিয়ে বিবৃতি দেওয়া উচিত ছিল। দলীয়ভাবে বিএনপিকে অবশ্যই 32 নম্বর ভাঙার বিরুদ্ধে বিবৃতি দেওয়া উচিত ছিল। তারা
গোপনে যাই করুক, প্রকাশ্য অন্তত বলা উচিত ছিল। এটা হলো কার্টেসি। যেমন তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুর পরে শেখ হাসিনা এবং 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 সজীব ওয়াজেদ জয় বিবৃতি দিয়েছেন। কোকোর মৃত্যুতে শেখ হাসিনা দেখতেই গেছেন, এগুলো বলে কার্টেসি। বিএনপি তারেক রহমানের কারণে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন, এগুলো কার্টেসি। এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো ভদ্রতা। আপনি তাকে পছন্দ করেন না করেন, এগুলো মানতে হবে। আপনার শত্রুর বাবা মারা গেছে, আপনাকে জানাজায় যেতে হবে। আপনার শত্রুর পিতা মারা গেছে, আপনাকে শ্মশান ঘাটে যেতে হবে। এটা হলো কার্টেসি, এটা মিনিমাম, এগুলো থাকতে হয়। তো তারেক রহমান যেটা বলেছেন, এটা যদি সত্যি তিনি বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশের মুক্ত চিন্তা গণতন্ত্রের জন্য উপকার হবে, যদি তিনি সেটা বিশ্বাস করেন। আমি জানি না বিএনপির যারা সাধারণ কর্মী তারা এটা কিভাবে নেবে। কারণ একবার আমার মনে আছে তারেক রহমান একটা বিবৃতি দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে। পরে তাকে পোস্টটাকে ডিলেট করিয়েছিল এই বিএনপির কর্মীদের চাপে। পরে অবশ্য আবার নাকি সেটা তিনি যুক্ত করেছিলেন। আমি জানি না তার এই বক্তব্যটা বিএনপির কর্মীরা কিভাবে নেবে, কিন্তু বিএনপির কর্মীদের তার এই বক্তব্যকে অনুধাবন করতে হবে। আর আমি মনে করি যেহেতু তারেক রহমান এটা বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা এই শব্দগুলো পড়ে নেবেন। আপনারাও পারলে একটু এই শব্দগুলো উচ্চারণ করেন, কারণ তিনি বাংলাদেশে যে কথা বলেছেন, শেখ ফরিদ আমি একটু বলে রাখি, অনেকে কনফিউজ হচ্ছেন। তিনি এই কথা বলেছেন, আমি নিজে শুনেছি, কিন্তু আমার কাছে ভিডিওটা ছিল না। এবং আমি তো বিশ্বাস করি আমাদের দর্শকরা অনেক স্মার্ট, তারা ভিডিও লিঙ্ক দিয়ে টাইম ফ্রেম বলে দেবেন যে এই ফ্রেমে বলেছেন। আমি তার একদম মুখ থেকেই শোনাবো এই লাইভে, আমি চেষ্টা করব। আর আমি একটু এনটিভি এটা থেকে পড়ে শোনাই। জনগণ ধর্মীয় চরমপন্থা ও উগ্রবাদ পছন্দ করেন না। এই জায়গায় তিনি বলেছেন, তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদে থাকবে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় কে কোন ধর্মের এটি জিজ্ঞাসা ছিল না। 2024 সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধেও কে কোন ধর্মের, আর কি পরিচয়, এটি কোনো জিজ্ঞাসা ছিল না। আমরা মনে করি যার ধর্ম যার রাষ্ট্রসভার প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার ধর্ম পালন করবেন। এটি একটি অত্যাধুনিক সভ্য সমাজের। এখানে যদি আসলে মুসলমানরা তাদের ধর্ম পালন করেন, যাদের ধর্ম পালন করেন, নাস্তিকরাও কিন্তু সেখানে বাগড়া দেয় না। যখন আপনি আমার কোপাইতে আসেন, তখন আমি আপনার ধর্ম নিয়ে কথা বলি, এবং এটা যে বলি এটার প্রমাণ আমি একটু পরে দিচ্ছি। কেন, কাদের কথায়? আমরা কিন্তু মুসলমানদের নবীকে ডাকাত বলি না, স্বয়ং এই মোল্লারা তাকে ডাকাত বলে, তাকে ধর্ষক, লুচ্চা বলে। এখন বলবেন যে বা সাহাবীদের নিয়ে তারা কটূক্তি করে, এখন বলবেন যে হ্যাঁ এটা বলতেছি, অনেকের রাগ হয়, আমি আপনার প্রমাণ দিচ্ছি। তারেক রহমান এই কথা বলেছেন, এটা সত্য। এই এনটিভি থেকে আমি দেখালাম এবং ওই ভিডিওটা আমি দেখাবো। এবার হচ্ছে যে জি, আপনি কন্টিনিউ করেন, আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে নাস্তিকরা নয় বরং ধর্মজীবীরাই ক্ষতি করে, মানে ইসলামের ক্ষতি করে, সেটা আমি দেখাচ্ছি। শেখ ফরিদ আপনি বলছিলেন। অবশ্যই তারেক রহমান যেটা বলেছেন, আপনি যেটা দলিল হিসেবে দেখলেন, ভালো। এই বক্তব্যটা তিনি বাংলাদেশ অন্তত কেউ বলেছে, অন্তত বলার মতো সাহস দেখিয়েছে, নাস্তিকদের কথা অন্তত বলেছে। একজন মানুষ পেলাম যিনি সরাসরি বলেছেন। আর আপনি যেটা বললেন, ইসলামকে খাটো কারা করে, মানে তিনি বলেছেন নাস্তিক, একটা প্রশ্নের উত্তর, সরি, নাস্তিকরা কয়জন? তো তিনি বলেছেন এই জন্য না যে ভোটে, হ্যাঁ, বাংলাদেশের নাস্তিকদের সংখ্যা সংশয়বাদী মিলিয়ে অনেকটা 30% মতো। এটা প্রকাশ করেন না বলে আপনাদের কল্লা ফেলে দেওয়ার জন্য বলেন না অনেকে, কিন্তু আমরা তো জানি যোগাযোগ। আমি যদি বলি যে এই বিএনপির নির্বাচিত এমপিদের মধ্যে আমি তো 10 জনকে চিনি যারা একদম পাওয়ার নাস্তিক, একদম কম করে হলে যোগাযোগ আছে আমার, নাই যেমন না। বা আওয়ামী লীগের অনেক নাম আমরা বলি না, পিনাকি না, আমরা কারোর গোপনীয়তা ক্ষুণ্ণ করি না। আপনি জানেন না এই আমলাদের, সরকার আমলা, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে শীর্ষ পদ সবই বলতে গেলে, এগুলো বললে আবার অনেক কিছু বাদ দেয়। জি, অনেক নাস্তিক আছে। আপনি কি মনে, আচ্ছা বিএনপির যদি বলি, নাম বলার দরকার নাই, মানে বুঝে নিয়েন আপনারা। বিএনপি, আপনি ঠিকই বলছেন, 10 জন বলছেন না, আরো বেশি আছে নাস্তিক বিএনপির এমপিদের মধ্যে। কম করে আমার সাথে যাদের যোগাযোগ তাদের কথা বললাম, তাইলে অনেক নাস্তিক আছে, ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু হিন্টস দেই আছে অনেক, আরো আছে। শুধু তাই শুনেন, আমার সাথে যাদের কথা হয়, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আসলে এটা আবেগতাড়িত হওয়ার কারণে আর ভোটের ভয়ে এরা চুপ থাকে। বাংলাদেশে কত নাস্তিক আছে, এটা যদি মৌলবীরা শুনে সব হার্ট ফিল করবে। এটা তো আপনি আমি বা আমাদের মতো আমরা জানি। ওয়াজ করে মানে প্রতিষ্ঠিত মোল্লা, মানে তাদের মোল্লা বলা ঠিক না, কারণ যেহেতু এখানে আমি একজন খুব পরিচিত 2 জনের নাম বলতে পারবো যারা নাম কখনোই, তারা যদি কোনোদিন এটা না করেন, তারা ওয়াজ খুবই জনপ্রিয়, কিন্তু তারা নাস্তিক। এবং শোনা কথা না, আমার সাথে যোগাযোগ। আমি পীরকে চিনি, কয়েকজন পীরকে চিনি, তারা নাস্তিক। আমার কাছে স্বীকার করছে 2-3 জন স্বীকার করেছে তারা নাস্তিক। এর কারণ হলো যে তারা ব্যবসা করে খায়।
এরা এবং নাস্তিক। আরেকটু বলি, কোন নাস্তিক যারা যারা আসলে পরিচিত মুখ, তারা এসে বলবে না ভাই আমি কিন্তু আপনার মতো নাস্তিক, এটা বলে না। আপনার সাথে বলে না। কনভারসেশনে আমরাও ধরেন এই যে যারা আমাদের বন্ধু ব্যক্তিগত জীবনে এই যে পশ্চিমে থাকি বা কি বলে নেদারল্যান্ডস বলেন, ইউরোপের যে দেশগুলোই বলেন, যেখানে এখানে কেউ কিন্তু বলেন যে আমি নাস্তিক, কিন্তু এইটা বললে সো হোয়াট, মানে মানে কথার স্বাভাবিক মধ্যে ব্যাপার। বোঝা যায় কে ধার্মিক কে না, এটা কথার মধ্যেই হয়, মানে এটা একটা এই স্মার্ট ব্যাপারে আমাদের communication। যিনি মরক্কোর সে রাষ্ট্রদূত হারুন আল রশিদ, যিনি সরকারের সাথে বিদ্রোহ করেছিলেন, এই তথাকথিত সরকার আওয়ামী লীগের পক্ষে বিদ্রোহ করেছেন, হারুন আল রশিদ লিখেছেন, তিনি পোস্ট দিয়েছেন, আমি এটা শেয়ার করেছি, যে যারা ইউরোপ আমেরিকায় যায় মুসলমান, অর্ধেক হয় নাস্তিক হয়, নাহলে অর্ধেক জঙ্গি হয়, অর্ধেক তো নাস্তিক হয়ে যায়। এটা সত্য, তো সত্য। ইউরোপের কথা, জঙ্গিও যেমন হয় নাস্তিক হয়ে যায়। নাস্তিক হয়ে যাবে। পাকিস্তানে যে কত নাস্তিক আছে এরা জানে, খোদ পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে ইরানে কত নাস্তিক এরা ধারণা আছে, দেন ধারণা নেই। এই যে বাংলাদেশে একটা ধারণা দিয়ে দেন মানুষের, যে বাংলাদেশে মিনিমাম কত নাস্তিক, একটা স্কেল বলে দেন। 35 to 40 নাস্তিক সংশয়বাদী মিলে, আর ইরানে তো ডেটাই আছে 60% ধর্মহীন, 60% ইরান 60%, তাদের ডেটা অফিসিয়াল বাংলাদেশ- ডেটা। বাংলাদেশে জরিপ করা হয় না, কিন্তু মনে রাখবেন তারেক জিয়া মানে এমনি বলে নাই, ভাসুরের নাম তারেক জিয়া মনে এমনি এটা মুখে বলেন। ভাসুরের নাম তখনই মুখে আনে যখন আর কিছু করার থাকে। ঘটনা তারেক জিয়া এমনি বলে না, তার রাজনীতি